হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অর্থনীতির একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দরিদ্রতা ও বেকারত্ব থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার আগেই এমসিকিউ কেন, এবার এর কিন্তু বিস্তারিত ক্লাস কিছুদিন আগে তোমাদের করিয়ে দেওয়া রয়েছে। দেখবে প্লেলিস্টে গিয়ে, ইকোনমির যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে গিয়ে দেখবে দরিদ্রতা সম্পর্কে একটা সেপারেট ভিডিও, এমনকি বেকারত্ব সম্পর্কেও একটা সেপারেট ভিডিও কিন্তু দেওয়া রয়েছে প্লেলিস্টে। তোমরা সেই ভিডিও দুটি যদি প্রথমে দেখে নাও, তারপরে যে আজকের এমসিকিউ ক্লাস, এটা তোমাদের কাছে জল ভাত মনে হবে। আর এই যে প্রশ্ন, টপ 20 প্রশ্ন নেওয়া রয়েছে, এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে। এবার তোমাদের সামনে এসএসসি জিডি রয়েছে, ডাব্লিউবি রয়েছে। এই পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাতে তোমরা বুঝতে পারো কীরকম টাইপের প্রশ্ন আসে, সেই জন্য কিন্তু আমাদের এই এমসিকিউ আলোচনাগুলো হয়ে থাকে। তো আশা করব তোমরা ভিডিওটি পুরোপুরি দেখবে, আর এই ভিডিওটি দেখার পরে তোমরা কিন্তু দরিদ্রতা ও বেকারত্ব থেকে পুরোপুরি একদম মানে এর থেকে আর কোনো রকম কিছু সমস্যা আশা করা যা হবে না। আর আমি তো প্রত্যেকটা প্রশ্ন একটু বিস্তারিত বলেই দিব, ঠিক আছে, কিন্তু কোনো রকম এক্সট্রা পয়েন্ট কিন্তু এখানে আলোচনা করব না, যেহেতু বিস্তারিত ক্লাস অলরেডি আপলোড করা রয়েছে চ্যানেলে। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী 2011 থেকে 12 কোনো ব্যক্তির ভোগ্য আয় দৈনিক কত ডলারের কম হলে তিনি দরিদ্র। বিশ্বব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, তার যে রিপোর্ট সেই অনুযায়ী বলা রয়েছে 2011 থেকে 12 সালে কোনো ব্যক্তি কত ডলারের কম, এককভাবে কোনো ব্যক্তি কত ডলারের কম আয় করলে তাকে আমরা দরিদ্র বলবো। অপশন এতে দেখো রয়েছে $1.80, অপশন বি $1.09, অপশন সি $1.90, আর অপশন ডি $1.89। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি $1.90। ওই ধরে নাও না, ওই 150+ হবে বর্তমান ইন্ডিয়ান কারেন্সিতে, তাই তো, এত টাকা। তাহলে একদম দৈনিক যদি একজন ব্যক্তি 2011 থেকে 12 সালে $1.90 যদি ইনকাম করে, তাকে কিন্তু আমরা দরিদ্রতা দরিদ্র বলতে পারবো না। এবার দরিদ্র তখনই বলবো যদি এর থেকে কম আয় করে, তাহলে ঠিক আছে। এবার কথা হলো, এই যে 150 টাকা যে বললাম রুপি, এটা কিন্তু 2025 সালে। এবার চেয়েছে কত, 2011 সালেরটা কিন্তু চেয়েছে। ওই 2011 সালের অনুযায়ী, সেই সময় অনুযায়ী কিন্তু $1.90 হলে তাই কিন্তু তিনি দরিদ্র, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, মাথাপিছু আয়ের দিক থেকে ভারতের সর্বাপেক্ষা দরিদ্রতম রাজ্য কোনটি। মাথাপিছু আয় অর্থাৎ পার ক্যাপিটাল ইনকাম, কোন রাজ্যের মানুষের মাথাপিছু আয় সবচেয়ে কম। এবার মাথাপিছু আয় সবচেয়ে কম তাহলে কোন রাজ্যের? অপশন এতে দেখো রয়েছে উড়িষ্যা, বি বিহার, সি মণিপুর, ডি ঝাড়খণ্ড। তাহলে এই চারটা রাজ্যের মধ্যে কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে কম, এটাই জানতে চাওয়া হয়েছে। এবার মাথাপিছু আয় জিনিসটা কি, ধরে নাও 50 জন ব্যক্তি রয়েছে কোন একটা দেশে, তারা 500 টাকা ইনকাম করছে। এই যে 50 জনে 500 টাকা ইনকাম করছে, 50 জন ব্যক্তি 500 টাকা ইনকাম। এবার 500 টাকা টোটাল ইনকাম হলে এটাকে ন্যাশনাল ইনকাম বলবো। এবার 50 দিয়ে যদি আমরা 500কে ভাগ করে দিই, তাহলে আমরা যে টাকাটা পাবো সেটা কিন্তু কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে মাথাপিছু আয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাথাপিছু আয় কত টাকা হবে কমেন্ট করে জানাও। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এটা মাথাপিছু আয় কত হবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিহার। তাহলে মাথাপিছু আয়ের দিক থেকে ভারতের সর্বাপেক্ষা দরিদ্রতম রাজ্য বিহার। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি দরিদ্রতার কারণ নয়? দরিদ্রতার কারণ নয় কোনটি? অপশনে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, এটা তো দরিদ্রতার কারণ, তাই না? মূলধনের অভাব, নিরক্ষরতা আর সুস্বাস্থ্য, এটা কোনটা দরিদ্রতার কারণ নয়? আচ্ছা, তাহলে কি মূলধনের অভাব, এটা অবশ্যই দরিদ্রতার কারণ। নিরক্ষরতা, এটাও দরিদ্রতার কারণ। কিন্তু সুস্বাস্থ্য, এটা কখন কি দরিদ্রতার কারণ হতে পারে? অবশ্যই না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সুস্বাস্থ্য। তাহলে দরিদ্রতার কারণ সুস্বাস্থ্য কখনোই হতে পারে না। নেক্সট প্রশ্ন, বাজারের অবস্থার পরিবর্তনের ফলে কোন ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়? বাজারের অবস্থার পরিবর্তন, বাজারের যে ক্রমবর্ধমান বাজারের অবস্থা, সেই অবস্থার পরিবর্তনের জন্য কোন ধরনের বেকারত্বটা দেখা যায়? অপশন এতে দেখো রয়েছে কাঠামোজনিত বেকারত্ব, বি প্রচ্ছন্ন বেকারত্ব, সি খোলা বেকারত্ব, ডি বিঘ্নজনিত বেকারত্ব। এখানে তোমরা যারা আজকের ক্লাসটি প্রথম দেখছো, তোমাদের কাছে এই চারটা বেকারত্বের ধরন হয়তো নতুন লাগতেই পারে।
তো তোমরা এই জন্য বলবো তোমাদের বেকারত্বর যে ভিডিওটা করা রয়েছে চ্যানেলে, সেটা তোমরা দেখে নিবে, তাহলে প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু তোমরা সেখান থেকে দেখতে পারবে। এমনকি কিছু বাস্তব অভিজ্ঞতা দিয়েও সেখানে বুঝিয়ে দেওয়া রয়েছে। তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বিঘ্নজনিত বেকারত্ব। এই বিঘ্নজনিত বেকারত্বটাই তাহলে বাজারের চাহিদার উপর কিন্তু বেকারত্বের লক্ষ্য করা যায়, বাজারের অবস্থার পরিবর্তনের উপর ভিত্তি করে এটা করা রয়েছে। নেক্সট প্রশ্ন, শহরে মানুষের ন্যূনতম কত ক্যালোরি প্রয়োজন? এবার ক্যালোরি গ্রহণটা না মেইনলি মনে করো শহর আর গ্রামের ভাগ করা রয়েছে, কারণ শহরে মানুষের মানসিক পরিশ্রম বেশি হয়, দৈহিক পরিশ্রম কিন্তু তুলনামূলকভাবে কম হয় যতটা পরিমাণ গ্রামের মানুষরা করে। এবার মানসিক পরিশ্রমের কথা এখানে বলা নেই, এখানে বলা রয়েছে দৈহিক পরিশ্রমের দিক থেকে কত শক্তির প্রয়োজন আছে। তাহলে অপশন এতে দেখো রয়েছে 2000 ক্যালোরি পার ডে, 2100 ক্যালোরি পার ডে, অপশন সি 2250 ক্যালোরি পার ডে, আর অপশন ডি 2400 ক্যালোরি পার ডে। তাহলে শহরে মানুষের ন্যূনতম কত ক্যালোরি প্রয়োজন প্রত্যেক দিন? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 2100 ক্যালোরি পার ডে কিন্তু শহরে মানুষের জন্য প্রত্যেক দিন ক্যালোরি প্রয়োজন আছে। এরপরে আমরা প্রশ্নের মধ্যে দেখব গ্রামের মানুষের কত ক্যালোরি দরকার আছে, এটাও কিন্তু নেওয়া রয়েছে প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা ও কার্যক্রমের পরিবর্তন ঘটে কোন ধরনের বেকারত্বে? ঋতু পরিবর্তন হচ্ছে সঙ্গে চাহিদা, মানুষের চাহিদা ও কাজকর্মের পরিবর্তন ঘটে কোন ধরনের বেকারত্বের সাহায্যে? অপশন এ কাঠামোজনিত বেকারত্ব, বি ছদ্মবেশী বেকারত্ব, সি মরশুমি বেকারত্ব, ডি প্রচ্ছন্ন বেকারত্ব। দেখো নাম শুনেই বোঝা যাচ্ছে, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মরশুমি বেকারত্ব। এবার মরশুমি বেকারত্বটা কি এক কথায় বলে দিই। মরশুমি বেকারত্বটা, ধরুন আমরা ধান চাষ করছি, ধান চাষ, এই যে ধান চাষ শুরু হলো, শুরু থেকে একদম শুরুর দিন যেদিন রোয়া গাড়া হয়, তাই না, রোয়া গাড়া বলে সেটাকে, তাই তো? তো রোয়া গাড়া হয় সেই দিন থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত সেখান থেকে কোনো ইনকাম আসে? অবশ্যই ইনকাম আসে না। ধান কাটবো, ঝাড়াই হবে, তারপর তো বিক্রি হবে। এবার এই যে সময়টা, এই সময়টা কৃষকরা বেকার থাকে, এটা মরশুমি বেকারত্ব একটা উদাহরণ বলতেই পারো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে মূলত কোন ধরনের বেকারত্ব লক্ষ্য করা যায়? অপশন এতে দেখো রয়েছে কাঠামোজনিত বেকারত্ব, বি ছদ্মবেশী বেকারত্ব, সি প্রচ্ছন্ন বেকারত্ব, ডি খোলা বেকারত্ব। তাহলে ভারতবর্ষে কোন ধরনের বেকারত্ব বেশি লক্ষ্য করা যায়? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, কাঠামোজনিত বেকারত্ব। ভারতবর্ষে মূলত কাঠামোজনিত বেকারত্ব কিন্তু লক্ষ্য করা যায়। এবার কাঠামোজনিত বেকারত্ব একটা উদাহরণ ছোট্ট করে দিই। মনে করো কোনো কোম্পানিতে 500 জন লোকের প্রয়োজন, 500 জন লোকের প্রয়োজন, একটা বিজ্ঞপ্তি জারি করা হলো যে কোম্পানির 500 জন লোকের প্রয়োজন। এবার তাতে 5000 জন পরীক্ষা দিল, কোয়ালিফাই করলো 8000 থেকে 1200 জন। এবার কোম্পানির দরকার কতজন? 500 জনের। এবার কি অবশ্যই কাঠামোর অভাব রয়েছে না? যদি অবশ্যই ভ্যাকেন্সি বেশি মানে জায়গা বেশি থাকতো কোম্পানিতে, তাহলে 1200 জনই হয়তো চাকরিটা পেতো। এবার তাদের মধ্যে কিন্তু মেধার ভিত্তিতে করা হচ্ছে। এটা বলতে পারো একটা কাঠামোজনিত বেকারত্ব একটা উদাহরণ। নেক্সট প্রশ্ন, ডিসি রাঙ্গারাজন কমিটির রিপোর্ট 2014 অনুযায়ী 2011 থেকে 2012 সালে ভারতের কত শতাংশ মানুষ বিপিএল তালিকাভুক্ত, অর্থাৎ বিলো পভার্টি লাইন? বিপিএল তালিকাভুক্ত কত মানুষ? অপশন এ 28.7% হবে, হ্যাঁ, 29.8%, 29.5%, অপশন ডিতে রয়েছে 30.5%। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, 29.5%। অর্থাৎ ডিসি রাঙ্গারাজন কমিটির রিপোর্ট 2014 অনুযায়ী 2011 থেকে 2012 সালে ভারতের প্রায় 29.5% মানুষ কিন্তু বিপিএল তালিকাভুক্ত। পরের প্রশ্ন দেখো, আন্দামান ও নিকোবরের কত শতাংশ মানুষ বিপিএল তালিকাভুক্ত? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের কত শতাংশ মানুষ বিপিএল তালিকাভুক্ত? অপশন এতে রয়েছে 6.3%, বি নাম্বার রয়েছে 6.0%, সি নাম্বার রয়েছে 6.5%, নাকি অপশন ডি 7.2%? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 6.0%। এটা হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 6% মানুষ কিন্তু তাহলে বিপিএল তালিকাভুক্ত, অর্থাৎ বিলো পভার্টি লাইনের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, গ্রামের মানুষের ন্যূনতম কত ক্যালোরি প্রয়োজন? আমরা শহরের মানুষেরটা দেখলাম 2100, তাই তো, কিন্তু গ্রামের মানুষের ন্যূনতম কত ক্যালোরি প্রয়োজন? আমি ওই যে বলেছিলাম কিছুক্ষণ আগে যে শহরের মানুষরা কিন্তু মানসিক পরিশ্রম অনেক বেশি করে দৈহিক পরিশ্রমের তুলনায়। এবার গ্রামের মানুষরা আবার যেহেতু কৃষিকাজের সঙ্গে বেশিরভাগই যুক্ত, এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে দৈহিক পরিশ্রমের দরকার হয়, এই জন্য কি ক্যালোরি বেশি প্রয়োজন আছে। দেখো অপশন এ 2000 ক্যালোরি পার ডে, 2100 ক্যালোরি পার ডে, অপশন সি 2250 ক্যালোরি পার ডে, নাকি অপশন ডি 2400 ক্যালোরি পার ডে? তাহলে কি অবশ্যই 2100 থেকে বেশি হবে। দেখো অপশন ডি হয়ে যাবে অ্যান্সার, 2400 ক্যালোরি কিন্তু পার ডে একজন গ্রামের মানুষের ন্যূনতম ক্যালোরি প্রয়োজন। ঠিক আছে, পরের প্রশ্ন,
ভারতে কৃষিতে বেকারত্বের প্রকৃতি হলো, ভারতের যে কৃষিতে কি ধরনের বেকারত্ব দেখা যায় বা প্রকৃতি কিরূপ, এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ মরশুমি, বি ছদ্মবেশী, অপশন সি এ ও বি উভয়, ডি এর কোনোটাই নয়। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি এ ও বি উভয়, অর্থাৎ মরশুমি বেকারত্ব দেখা যায়, আবার ছদ্মবেশী বেকারত্বও কিন্তু ভারতের কৃষিতে দেখা যায়। নেক্সট প্রশ্ন, জওহর রোজগার যোজনার বাস্তবায়ন নির্ভর করে, জওহর যে রোজগার যোজনা রয়েছে সেটা বাস্তবায়ন নির্ভর করে কার উপর? গ্রাম পঞ্চায়েতের, জেলা কালেক্টরের, অপশন সি রাজ্য সরকারের, অপশন ডি কেন্দ্রীয় সরকারের। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ গ্রাম পঞ্চায়েতের। জওহর যে রোজগার যোজনাটা রয়েছে, জওহর রোজগার যোজনা, সেটা কিন্তু পুরোপুরি গ্রাম পঞ্চায়েতের উপর কিন্তু বাস্তবায়নটা নির্ভর করে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতে স্কুলগামী শিশুদের রান্না করা খাবারে সরবরাহ করার জন্য নিচের কোন স্কিম চালু করা হয়েছিল যাতে তারা নিয়মিত স্কুলে আসতে অনুপ্রাণিত হয়? কোন স্কিমটি? তো আশা করা যায় এটা তোমাদের বলে দিতে হবেই না উত্তরটা, তাই তো? অপশন এতে রয়েছে শিক্ষার অধিকার, বি কাজের জন্য খাদ্য প্রকল্প, অপশন সি মিড ডে মিল স্কিম, অপশন ডি অন্নপূর্ণা প্রকল্প। তাহলে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে অপশন সি মিড ডে মিল স্কিম। অবশ্যই আমরাও খেয়েছি, তাই না? এই যে মিড ডে মিল স্কিম, তাহলে স্কিম যেটা কিনা কি স্কুলগামী শিশুদের রান্না করা খাবার সরবরাহ করার জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল যাতে কিনা তারা নিয়মিত স্কুল আসতে অনুপ্রাণিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ড দ্বারা নিচের কোন প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে? নাবার্ড দ্বারা নিচের যে প্রোগ্রামগুলো রয়েছে তার কোনটা বাস্তবায়িত হচ্ছে বলা হয়েছে? অপশন প্রধানমন্ত্রী রোজগার যোজনা, যেটা PMRY, বিতে রয়েছে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা SGSY, অপশন সি জেলা গ্রামীণ শিল্প প্রকল্প DRIP, অপশন ডি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি REGP। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি বা REGP। এটাই তাহলে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই যে নাবার্ড দ্বারা এই প্রোগ্রামটি কিন্তু বাস্তবায়িত হচ্ছে। নেক্সট প্রশ্ন, একটি দেশের মানুষের আয়ু, সাক্ষরতা স্তর, শিক্ষা এবং মানুষের জীবনযাত্রার মান পরিমাপ করার জন্য নিচের কোন সূচক তৈরি করা হয়েছে? ভালো করে বুঝবে। একটি দেশের মানুষের আয়ু, সাক্ষরতার স্তর, শিক্ষা এবং মানুষের জীবনযাত্রার মান পরিমাপ করার জন্য নিচের কোন সূচক তৈরি করা হয়েছে? তাহলে ভালো করে দেখো, আয়ু, সাক্ষরতার স্তর, শিক্ষা, জীবনযাত্রার মান। অপশন এতে রয়েছে মুদ্রাস্ফীতি, বিতে রয়েছে সেন্সেক্স, সিতে রয়েছে SLR, অপশন ডিতে রয়েছে মানব উন্নয়ন সূচক বা HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা কি আয়ু, সাক্ষরতা স্তর, শিক্ষা আর জীবনযাত্রা মানের উপর নির্ভর করে। নেক্সট প্রশ্ন, ছদ্মবেশী কর্মসংস্থান বলতে বোঝায়, ছদ্মবেশী কর্মসংস্থান বলতে কি বোঝায়? অপশনে চাকরি নেই এমন ব্যক্তি, বি গৃহহীনদের মধ্যে বেকারত্ব, গৃহিণীদের, এটা গৃহিণী হবে, হ্যাঁ, গৃহিণীদের মধ্যে বেকারত্ব, অপশন সি 60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে বেকারত্ব, নাকি অপশন ডি একটি চাকরিতে বেশি লোকের নিয়োগ যা কম সংখ্যক লোক সম্পন্ন করতে পারে। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি একটি চাকরিতে বেশি লোকের নিয়োগ যা কম সংখ্যক লোক সম্পন্ন করতে পারে। ধরুন একটা কাজে 50 জন লোক দরকার আছে, কিন্তু আমি সেখানে নিয়োগ করালাম 70 জন লোক, 70 জন লোক কাজটা করছে, তাহলে কি অ্যাকচুয়ালি কাজটা করতে কতজন লাগতো? 50 জন লাগতো। এখন কি এক্সেস কতজন আছে? 20 জন লোক আছে। এটা ছদ্মবেশী, যে বাকি যে এখানে 20 জনের যে অন্তরটা, এটা হলো ছদ্মবেশী বেকারত্বের মধ্যে পড়বে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মানব উন্নয়ন সূচকের দিক থেকে ভারতের সবচেয়ে উন্নত রাজ্য হলো, মানব উন্নয়ন সূচক অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকে সবচেয়ে উন্নয়ন সূচক প্যারামিটারগুলো কি কি আছে? এই যে এই প্যারামিটারগুলো একবার দেখে নাও, আয়ু, সাক্ষরতা স্তর, শিক্ষা আর জীবনযাত্রার মান, এটার দিক থেকে কোন রাজ্যটি সবচেয়ে উন্নত? দেখো তাহলে কি হবে এটা। অপশন এ কেরালা, বি তামিলনাড়ু, সি পাঞ্জাব, ডি উত্তরপ্রদেশ। তাহলে কোনটা হবে? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ কেরালা। তাহলে এই কেরালা মানব উন্নয়ন সূচকের দিক থেকে ভারতের মধ্যে সবচেয়ে উন্নত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও,
নিচের মধ্যে কে মানব উন্নয়ন সূচকের ধারণাটি তৈরি করেন? এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই ধারণাটি কে তৈরি করেন? অপশন এ অমর্ত্য সেন, বি আলভা মার্ডাল, সিতে রয়েছে এ এস কাদির, ডিতে রয়েছে মেহবুব উল হক। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, মেহবুব উল হক। তিনি তাহলে HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা তৈরি করেন। নেক্সট প্রশ্ন, ভারতে দরিদ্র স্তরের কার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়? দেখো, বিভিন্ন রাজ্যের মাথাপিছু আয়, অপশন বি হাউস হোল্ড গড় আয়, সি গৃহস্থলী ভোগ্য ব্যয়, অপশন ডি দেশের বস্তি জনসংখ্যা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, গৃহস্থলী ভোগ্য ব্যয়। তার উপর কিন্তু ভারতের দরিদ্র স্তরের কার ভিত্তিতে, এই মানে গৃহস্থলী ভোগ্য ব্যয়ের ভিত্তিতে কিন্তু এই ভারতের দরিদ্র স্তরের প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আর আজকে এটাই শেষ প্রশ্ন। নিচের কোনটি মানব উন্নয়ন সূচক অন্তর্ভুক্ত নয়? এতক্ষণ দেখলাম মানব উন্নয়ন সূচকের বিভিন্ন দিক, এবার বলবে তোমরা যে কোনটি অন্তর্ভুক্ত নয়। অপশন এ আয়ু, বি প্রকৃত মাথাপিছু আয়, সি সামাজিক ব্যয় বৈষম্য, ডি বয়স্ক সাক্ষরতা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, সামাজিক বৈষম্য। এটা কিন্তু এই মানব উন্নয়ন সূচক অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ প্যারামিটারের মধ্যে কিন্তু পড়ে না। তো আজকে এই পর্যন্তই। তোমাদের এই 20টা প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে, তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এমনকি তোমাদের বন্ধুবান্ধব যারা SSC GD WEP KPর প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি সেন্ড করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।